ফুসফুসের ভিতরে বাতাস একদম শেষ, আর একটু মনে হয় বাতাস নেই। হয়তো এক ফোঁটা যদি বাতাস থাকতো আর একটু, তাহলে সে তখনও চিৎকার করে তার মাকে বলতো যে, হ্যাঁ মা, এর ভিতরে কলজাটা কই, ওর ভিতরের কলজাটা কই। কিন্তু ওর চোখের সামনে যার বুক সে নিজে ফেরেছে মাত্র, তার বুকের ভেতরে কোনো কলজা নেই। আর ওই যে একটা চিত্তহীন হাসি মুখে লেগে রয়েছে। মার দিকে তাকালো সে। মা তখনও সে লাঠি ধরে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন মা নিজে একটা সাক্ষাৎ পেতনি। কিন্তু এদেরকে দেখে ওর ভয় লাগে না, কাউকে দেখেই ভয় লাগে না। ভোরের আলো প্রায় ফুটে যাওয়ার মতো অবস্থা। নিজের মাকে যখন দেখলো, একদম মনে হচ্ছে যেন শয়তানের মতো তার দেখতে। ওই সময় যখন সে রিয়ালাইজ করলো যে বৃষ্টিও হচ্ছে, তাকিয়ে দেখলো ওই যে নারকেল গাছের গোড়াটা। ব্যাস, এখানে কোনো কিচ্ছু নেই, কোনো লাশ নেই, কোনো কিচ্ছু নেই। কিসের দৌলত খান, কিসের সেই বাচ্চা ছেলেটা, কিসের সেই তিলোত্তমা, কিসের নরনারায়ণ, কেউ নেই ওর মা ছাড়া। হতভম্ব হয়ে রইল কিছু সময়ের জন্য। কিন্তু ওই যে ভেতরে যে বাতাস নেওয়ার জন্য প্রচণ্ড আকুতি থাকে না শরীরের, ওই আকুতি তখনও বজায় রয়েছে। মানে সে ফোঁস ফোঁস করছে, দম ফুরিয়ে গিয়েছিল তার। ওই এমন একটা সময়, যে সময়টা পুরো শরীর থেকে না একদম শক্তি সব নিশ্চিহ্ন হয়ে যায়। শরীর এমন ক্লান্ত অনুভব করে অক্সিজেনের অভাবে, শরীর সেখানে পড়ে যেতে চাইবে। কিন্তু মনের জোর বেশি থাকার কারণে সে নিজেকে টেনে নিয়ে গেল তার নিজের দোকান পর্যন্ত। কিভাবে গিয়েছে সে নিজেও জানে না। অথচ জ্বর ছিল রাত্রেবেলা প্রচুর। ওই জ্বরের ঘরে কি দেখেছে না দেখেছে তারও কোনো ঠিক ঠিকানা নেই। আবার দোকানও তো খুলেছিল। সেই দোকান খোলা রাখা অবস্থায় সে নিজের ওই ঠিক যে জায়গাটায় 5x5 ফিটের যে জায়গাটা, সেই জায়গাটা পেছনে যে জায়গা রয়েছে বিছানা পেতে দেওয়া, ওইখানে যে সে শুয়ে পড়ল। স্টোভ, তার আগুন, এই সমস্ত কিছু বিলীন হয়ে গেল। সকালে মানুষজন এসে ডাক দিল। তারা ধরে দেখলো যে প্রচণ্ড জ্বরে আক্রান্ত। নিজেরাই দায়িত্ববোধে শাটার নামিয়ে দিল। অর্থাৎ ওই যে যেই ডালার মতো থাকে, চায়ের দোকান, টং দোকানে যেই লাঠি দিয়ে ঠেকিয়ে রাখার জন্য যে ডালার মতো থাকে, ঝাপটা যেটাকে বলে, সে ঝাপটা তারাও লাগিয়ে দিল। এবং ওই যে দরজার মতো যে ঝাপটা, সেটাও তারা ভেজিয়ে রাখলো কোনো রকম, যাতে সে হুঁশ আসলে যাতে টের পায়। গ্রামের মানুষ এমন খারাপ তো না যে তাকে চেনে না জানে না, এরকমও তো না। দুই একজন এলো, বারবার খোঁজ খবর নিতে লাগলো, খাবারও দিয়ে গেল। যে খাবার তার পেটেই পড়েনি কয়েকদিন ধরে। এই পেটে নেই খাবার, পেটে নেই খাবার, শরীরে নেই কোনো শান্তি, মনস্তাত্ত্বিকভাবে এতটা বিপর্যস্ত সে কখনো হয়নি। সারাটা দিন সে শুয়ে রইল, আর ঘুম আর ঘুম, প্রচণ্ড ঘুম। এই প্রচণ্ড ঘুমের ভেতরে বারবার ওই একই দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠছে। সে ডান পাশের থুতনির নিচের দিকে, বাম পাশের থুতনির নিচের দিকে, এরপরে বুকের মাঝ বরাবর দা দিয়ে কুপিয়ে কুপিয়ে যে ফেরে ওর বুকের ছাতিটা তুলে ফেলেছিল, তখন কিন্তু সে নিজে হাতের কয়েক জায়গায় কেটে ফেলেছিল। ওই ঘুমের ভেতরে সেই জায়গার মধ্যে যে সে যন্ত্রণা অনুভব করছে, এবং ঘুমের ভেতরে যন্ত্রণা অনুভব করার কারণে সে নিজেই সেই জায়গা চুলকাতে লাগলো, এবং চুলকাতে গিয়ে ওই কেটে যাওয়া অংশগুলোকে সে আরো রক্তাক্ত করে ফেললো, এবং সেই ধাক্কা তার ঘুম ভাঙে। অর্থাৎ সব কিছু যদি গায়েব হয়েও যায়, ওর হাতে যে এত আঘাত লেগেছিল, কারণ একটা মানব দেহের শরীরের ওই অংশটা যেটা বুকের ছাতি, ওইটা দা দিয়ে ফেরে আবার দুই হাত দিয়ে টেনে সরাতে গিয়ে হাত যে কাটবে না হাড়ের খোঁচায়, তা তো কোনো মতেই গ্যারান্টি দেওয়া সম্ভব না। ওর নিজেরই মনে রয়েছে যখন ওই প্রথমবার ধরতে গিয়েছিল, যখন হ্যাঁচকা টান দিয়েছিল, ওই হ্যাঁচকা নিয়ে হঠাৎ কয়েক জায়গায় কেটে গিয়েছিল। ওই ঘুমের ভেতরে নিজের হাতের ওই অবস্থা দেখে নিজের হাতের মধ্যে সে এক গাদা থুতো মেরে আবারও এলিয়ে পড়লো। এলিয়ে পড়তে পড়তেই ওর আবার ঘুম। শুধু দুঃস্বপ্ন আর দুঃস্বপ্ন। কখনো পানির নিচে সে তলিয়ে যাচ্ছে, কখনো উপর থেকে নিচে পড়ছে, কখনো এমন মনে হচ্ছে সে যেন বাতাসে ভেসে রয়েছে, কখনো মনে হচ্ছে যে প্রচণ্ড উত্তাপ। একটা পরশ পেল সে। ওই ঘুমের ভেতরেও সে টের পাচ্ছিল যে এই পরশটা
এক নারীর হাতের। শরীর সেটা টের পায়। যেই স্পর্শ করুক না কেন, মানুষজন যখন জ্বরের ঘরের ভেতরে থাকে তারা এমন নয় যে তারা তাদের বডি থেকে রূপ বেরিয়ে গেছে, না, তারা ওই অবস্থার ভেতরে রয়েছে যে অবস্থা হ্যালুসিনেশনের ভেতরে রয়েছে তারা। জ্বর, অত্যন্ত তাপ, যখন ব্রেন পর্যন্ত পৌঁছে যায় হাইপার অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় ব্রেনের। প্রচুর নিউরন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। তখন মানুষজন চোখে আলপনা পর্যন্ত দেখে, তারা দেখে লক্ষ লক্ষ। এগুলো সব চোখের মধ্যে যে নিউরনগুলো রয়েছে, যে নালীগুলো রয়েছে, সমস্ত কিছু ওই সময় ফায়ারিং করতে থাকে হিটের কারণে। তখন রু টের পায় যে বের হব, আবার টের পায় যে বের হচ্ছি না। এই এমন এক মধ্যবর্তী অবস্থার ভেতরে থাকে, যার কারণে সব কিছু তখন মনে থাকলেও কেমন জানি অস্বস্তি বোধ কাজ করে মানুষের, তালগোল মিলিয়ে ফেলায়। কিন্তু ওই অবস্থাতে ওই যে বললাম, একটা পরশ মানুষ টের পায়। আর প্রচণ্ড জ্বর যখন গায়ে থাকে তখন যদি একটু ঠান্ডা পরশ মানুষ টের পায়, তার ঘুম ভেঙে যাবে, তার সে ঘোর কেটেই যাবে। কপালে জল পট্টি দেওয়া, অর্থাৎ পানির পট্টি, এবং সে পানি যে চোখের কোণা দিয়ে বেরিয়ে নিচে পড়ে গলিয়ে একেবারে গলা পর্যন্ত যে পৌঁছে গেছে সেটাও সে জানে, সেটাও সে টের পায়। এবং শীত লাগে প্রচণ্ড, সাধারণ পানিও তখন শীত লাগে। ও যখন চোখ খুললো, চোখে এত ঝাপসা দেখছে, কিন্তু ওই ঝাপসার মাঝখানেও একটা চেহারা দেখতে পায়। তিলোত্তমা। তিলোত্তমার পাশে বসে রয়েছে। ওই বুক ওইভাবেই ফাড়া, ওই থুতনির আশপাশ থেকে শুরু করে সবকিছু ওইভাবেই ফাড়া। আর পেটের দিকে তাকানোর তো সুযোগই নেই। চেহারার থেকে যতটুকু দেখা যায় অতটুকুই। ওই ঝাপসা অবস্থায় ওর রূপটা দেখল সে। চোখের এক পাশ পুছে কালো হয়ে গেছে। চেহারাটা তো সুন্দর, ওই সুন্দর চেহারার বেশ কয়েক জায়গায় দাগ পড়তে শুরু করে দিয়েছে, যেমনটা দাগ আসন্ন। ওর কপালে যখন সে জলপটিটা দিচ্ছে সেই সময় তিলোত্তমা তাকে বলছিল, জেগে আছেন কেন, ঘুমান, শরীর ঠিক হতে অনেক সময় লাগবে। ব্যাস, সে ঘুমিয়ে গেছে। ওই ঘুম যখন তার ভাঙলো, সে সময় সে একটা গুনগুন গান শুনছিল, গুনগুনে গান। ওই মেহেলি কণ্ঠেই হয়তো সে কোনো একটা গান গেয়ে বেড়াচ্ছিল। ওর হারিকেনটা জ্বলছে, এটা সম্ভব না। ওর হারিকেনটা কিভাবে জানি জ্বলছে, এবং সেই হারিকেনটা ওর যে এই যে গ্যারাজের মতো যে জায়গাটা রয়েছে না সাইকেলের, এর উপরে এই ধরে রাখার মতো দড়ির সাথে একটা বড়শির মতো হুক রয়েছে, ওই কানে হারিকেনটা ঝুলছে। সে গুনগুন শুনছে শুধুমাত্র। বৃষ্টি কিন্তু নেই, কিন্তু ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে, কারণ ঝাপটাটা খোলা। সে যখন উঠে বসছে, গায়ে কোনো শক্তি নেই, কোনো কিছু নেই, কিন্তু হঠাৎ সে খেয়াল করলো উঠে বসার পরই নিচে যে ফ্লোর রয়েছে, ওই ফ্লোরে হারিকেনের তলার কারণে যতটুকু ছায়া পড়ার কথা, ওই অতটুকু ছায়ার বাইরে রক্ত, রক্ত, এবং সেই রক্ত না উপর থেকে টপ টপ করে নিচে পড়ছে। উপর থেকে উপরের দিকে তাকায় সে, কোনো রক্তের সোর্স নেই। নিচের দিকে তাকালো, তখন আরও কয়েক ফোঁটা রক্ত পড়েছে। আবার যখন পড়ে থাকা রক্তের উপরে আবার রক্ত ফোঁটা পড়ে, তখন সেখানে একটা স্প্ল্যাশ হয় আরো বড়। সে প্রত্যেকটা ফোঁটাকে পড়তে দেখছে, সে যেন তাকে দেখানো হচ্ছে যে রক্ত পড়াটা জরুরি। আবারও যে সে যখন উপরের দিকে তাকালো, সেই সময় এক মুহূর্তের জন্য সে কাকে যেন দেখতে পেল। দেখতে পাওয়া মাত্র সে নিজে আতঙ্কে চিৎকার করে নিজেই নিজের বিছানার পেছনের দিকে যে বেড়াটা রয়েছে, সে বেড়ার উপরে যে পড়ে, এবং বেড়াটা প্রায় ভেঙে যায়, কারণ তার গায়ে ওজন অনেক। ও একটা ডেড বডি দেখতে পায়, এবং সেই ডেড বডির ভেতরে একটা ছুরি ঢোকানো, এবং সেখান থেকে রক্ত টলমল টলমল করে পড়ছে ওই ছুরির হাতল বেয়ে। ওই ছুরির হাতল বেয়ে সেই রক্ত নিচে পড়ছে, কিন্তু উপরে তাকিয়ে সে কাউকে দেখতে পায়নি ওই সময়। এবং যখন সে পেছনে যে পড়েছে, ওই সময় পড়ার পরও সে কাউকে দেখতে পায়নি, কাউকে না। কিন্তু ওই যে পড়তে যাওয়ার আগ মুহূর্তে যে একেবারে ফ্ল্যাশ ইমেজের মতো তাকে সে দেখতে পেয়েছিল, এবং তাকে সে চেনে। সে তাকে মারাত্মকভাবে চেনে, এবং এই ব্যাপারটা তাকে এখন আতঙ্কিত করে তুলতে শুরু করলো। এত বছরে তো সে তাকে দেখে নাই, জেলে থাকতে কয়েকবার দেখেছে,
এত বছরে যখন সে তাকে দেখে নাই এবং জেলে থাকতে যখন দেখেছিল, তার মধ্যে একটা তফাৎ আছে। যখন জেলে থাকতে তাকে দেখেছিল, সে জেলে এসে যে উৎপাত চালু করেছিল তার সাথে তাকে প্রায় আতপাগল বানিয়ে দিয়েছিল। ঘুমোতে দিত না, সে যখনই ঘুমানোর চেষ্টা করতো তাকে বারবার জাগিয়ে দিত, কিরে দোস্ত ওডস না কে, এইভাবে। এখন ওই বেড়ার থেকে কয়েকটা বাঁশের কঞ্চির মতো যে অংশগুলো থাকে, যা দিয়ে বেড়া তৈরি করা হয়, সেই কয়েকটা অংশ ভেঙে তার পিঠের ভেতর ঢুকে গিয়েছিল। একটু যেদিকেই তাকাবেন সেদিকেই রক্ত। আহত হলো বেড়ার উপরে পরে, সেইখানেও রক্ত লেগে গেল, অর্থাৎ এই জন্য রক্তের খেলা চারপাশে। আর ভালো লাগছে না ওর, মানে এমন হচ্ছে কেন, মানে কি এখানে আসলাম, এখানে তো সবই ভালো চলে, এই কি শুরু হলো কি আবার। জেলে থাকতে অনেক কষ্ট করেছে সে, জেল থেকে বেরিয়ে আসার পরে তার এতদিনে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন কেন সমস্যা, ঠিক ওই কথাটা সে যখন ভাবছে, পেছনের দিক থেকে ওর মার একটা চিৎকার ভেসে আসে। ওর মা ওকে চিৎকার করে বলছিল, তোর ওই বেশ্যার লগে প্রেম ভাব গজাইছে তোর এত বড় সাহস, ওই বেশ্যাগুলার হাত তুই স্পর্শ নেস। তোর আমি জন্ম দিছি ক্যারে, তোর আমি জন্ম দিছি বেশ্যাখানায় বড় হওয়ার লেগা, বেশ্যা লগে পিনিত করার লেগা। সে তখন তার মাকে ওই বাম হাত দিয়ে ইশারা করে বুঝালো যে তুই এখান থেকে যা রে মা। ও জানে এটা ওর মা না, কিন্তু সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছে, সব সময় ওই গাছে ঝুলে থাকার পরেও এবং ওই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নামানোর পর থেকেও সবসময় দেখে আসছে। এবং যত সময় গিয়েছে যেন তারও বয়স বেড়েছে, যেভাবে বয়স বাড়ার কথা ওইভাবেই সব সময় রূঢ় ব্যবহার করে, আর একটা ভালো কথাও কখনো বলে না। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, ইদানিং সে বারবার বলছে যে উত্তরের নজর, এই উত্তরের নজর জিনিসটা কি। মাথা ভন করছে, আর ভাল লাগে না। জ্বরের রোগীর পক্ষে এত কিছু চিন্তা করা সম্ভব না। উঠে যে সে ঝাপটার যে দরজাটা সেটা লাগিয়ে দিল, দরজাটা লাগিয়ে দিয়ে সে যখন ঘুরতে যাবে, তিলোত্তমা সেই জায়গায়, যে জায়গায় হারিকেনের তলার যে ছায়াটা পড়েছে ওইখানে দাঁড়ানো, ঠিক ওই রকম, ওই যে চোখের একটা অংশ কালো হতে শুরু করেছে। এবার পেটের দিকে তাকালো, পেটের ওই এক অংশের ভেতরে কেমন জানি থকথকে কালো কি জানি একটু ট্যামা হয়ে বেরিয়ে আসছে, পড়ে যায়নি, বেরিয়ে আসছে। জুম্মন তিলোত্তমাকে পাশ কাটিয়ে সে শুয়ে যাওয়ার জন্য ওই একই জায়গায় যায়, কিন্তু যাওয়ার পথে একটা ঘটনা ঘটে। যখন সে পাশ কাটিয়ে যাচ্ছে, ওই সময় সে একটা সুঘ্রাণ পায় তিলোত্তমার আশপাশ থেকে। এতক্ষণ গন্ধ পাচ্ছিল সে, এমনকি তখনও যখন দেখেছিল তখনও, কিন্তু এখন সে দেখতে পাচ্ছে এই একই রকম, কিন্তু একটা সুঘ্রাণ যেমন কোনো নারী যদি সাজগোজ করে পাশ কাটিয়ে চলে যায়, বাতাসে যেভাবে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, ওই রকম তার চলে যাওয়ার সময় বাতাস যেভাবে ছড়িয়ে পড়ে সেইভাবে। এই ঘ্রাণটা মাথার মধ্যে একটা বাড়ি মেলো তার, কেমন জানি শিরশিরানি নিয়ে আসলো শরীরে। আর যাই হোক, সে একজন পুরুষ, তো প্রত্যেকটা পুরুষ সে যখন নারীর ছোঁয়া পায়, আবার যখন নারী কখনো পুরুষের ছোঁয়া পায়, এই দুইটা ছোঁয়া একদম ভিন্ন অনুভূতি দেয় দুজনকে, সেটা হাত দিয়ে হোক আর যাই হোক। পরশ, মানুষের শরীরে যখন একটা পরশ পড়ে, একটা স্পর্শ পড়ে, তা অনেক সময় ভেলকিবাজির মতো পুরো শরীরকে নাড়িয়ে দিতে পারে। জ্বরে আক্রান্ত মানুষটা সে যখন শুয়ে পড়তে যাচ্ছিল, ওটা পরশ টের পায় ওর পিঠে, কারণ তিলোত্তমা ওকে স্পর্শ করেছিল। এটা সম্ভবই না, কারণ ওই স্পর্শে পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, এবং ও কেমন যেন অনুভব করলো, মানে প্রথম প্রেমে পড়ে না মানুষ প্রথম প্রেমে পড়ে, নার্ভাসনেস তাকে ঘিরে ধরে, অ্যাকসেপ্টেন্সেরও ব্যাপার রয়েছে। যখন দেখা গেল যে তার ভালোবাসার সে মানুষটা তার এই ভালোবাসার যে রিকোয়েস্টটা সেটাকে যখন অ্যাকসেপ্ট করেছে, সে সেটা বিলিভও করতে পারে না, শখের ভেতরও থাকে এক মিসমেরাইজিং অনুভূতি। প্রথম প্রেমিকাদের ওই বুইরার
ওই অনুভূতি জাগলো ওই সময়। সারা জীবনে তো সে কখনো কোনো স্পর্শই নেয়নি, নেওয়ার দরকারও মনে করেনি। কেন? বেশ্যালয় সে বড় হয়েছে, কোন জায়গার বেশ্যালয় সেটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও সে কোনো নারী দেহকে স্পর্শই করেনি। কিন্তু খুন যে করেনি এমন তো না, নইলে সাজা কাটলো কেন? খুনিদের হিসাব নিকাশ একদম ভিন্ন। যখন সে খুন করে সে তখন ডিমন, সে তখন দানব। একটা মানুষ, সে ডিমন, সে গুড, সে ইভল, সে ডিমন, সে ভালো, সে ইভল, সে সব। একটা মানুষের ভেতরে সব কিছু থাকে। ওই স্পর্শে যখন তার শরীরে বিদ্যুৎ খেলে যায়, সে সামলাতে না পারে পড়ে পর্যন্ত যায়। তিলোত্তমা এমনভাবে রিয়াক্ট করে যেভাবে একটা মেয়ে রিয়াক্ট করবে, যে যখন তার সামনে একটা পুরুষ যাকে সে হয়তো একটু অ্যাপ্রোচ করছে কথা বলার জন্য বা তাকে তার ভালো লাগে, সে ওইভাবে রিয়াক্ট করবে তাকে ধরার জন্য। কিন্তু ওই যে দ্বিতীয়বার পরশটা সে পেল, ওই পরশে তার শরীরে আর বড় ধরনের বিদ্যুৎ খেলে গেল। এক অদ্ভুত অনুভূতি, আর যেন লজ্জা জড়তা সবকিছু গায়েব হয়ে যাচ্ছে, কোনো কিছুই নাই। লজ্জা তো চোখে কোনোদিন ছিলই না, কিন্তু ছিল জড়তা, সেই জড়তা এখন একদম গায়েব। উঠে বসলো চোখের সামনে তখন তিলোত্তমা হাত দুটোকে একত্র করে রেখেছে, মানে আমরা যেভাবে হাতের তালুগুলোকে ধরে রাখি ঠিক ওইভাবে হাতের তালু ধরে সেই তালুটা ছেড়ে রেখেছে। সে ওইভাবে দাঁড়িয়ে রয়েছে, একটু হালকা ডানে বামে মুড়ছে, এক পায়ের উপরে ভর রেখে। মানে ওই যে বাচ্চারা অনেক সময় হয় না যে দুই পায়ের পাতার উপরে ভর রেখে ডানে বামে ঘুরে বায়না ধরার জন্য, এরকম। তিলোত্তমাকে সে বললো যে কি চান আপনি? তিলোত্তমা উত্তর দিল, মা আমি আপনার সাথে দেখা করতে আসলাম। আপনি এত বড় উপকার করেছেন, আপনি দৌলত খানের মতো শয়তানকে শেষ করে দিয়েছেন, তাহলে আমি কিভাবে আপনাকে ছেড়ে চলে যাই বলুন? আমার তার কেউ নেই। জম্মুর সাথে সাথে বলেছে, না না, এইখানে থাকা যাবে না, এটা এই জায়গায় থাকা যাবে না, এইখানে থাকা যাবে না, মানে মানে থাকা যাবে না। তিলোত্তমা তখন হাসলো আর হেসে বলল যে আমি যদি থাকি কোনো সমস্যা? কেউ তো দেখবে না যে আমি এখানে আছি, শুধু আপনি দেখবেন। সে সাথে সাথে বলে, তুই আমার দোকান থেকে বের হ, তুই এখানে দাঁড়াবি না, যা 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 যা। তিলোত্তমার মুখে তখন একটা হাসি, ওই যে হাসিটা আপনাকে অপ্রস্তুত করে তুলবে, আপনাকে থামিয়ে দেবে, ওই হাসিটা। হাসতে হাসতে সে বলল, ঠিক আছে আমি আসবো আবার, আগে একটু খাবার খেয়ে নেন, আপনার জন্য খাবার রেখে গেছে, সেই কখন খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আমি আসছি। তো ওকে দেখলো যে ওর দোকানের ঝাপটাটা যে অল্প একটু অংশ ফাঁকা রয়েছে, আনুমানিক 4টা আঙ্গুল আপনি ঢুকে দিতে পারবেন ওই জায়গা দিয়ে, শুইয়া দিয়ে, মানে অর্থাৎ আনুমানিক 2-2.5 ইঞ্চি ফাঁকা। ওই 2-2.5 ইঞ্চি ফাঁকা দিয়ে কিভাবে অনায়াসে সে জানি বেরিয়ে গেল। জুম্মন একেবারে হতচকিত, ওর হার্ট বিট বেড়ে গেছে। এরকম জব্দ যদি বুইড়া মানুষ হয়, তাহলে দামড়াগুলা কি পরিমাণে জব্দ হয়, তাও আসল মানুষের সাথে প্রেম করলে। বুইড়া তো ভূতের সাথে প্রেম করে ওই পরিমাণ যদি জব্দ হয়, তাহলে তো ভাই আমি ভয় পাই বাকিদের কি অবস্থা হয়। সে ওখান থেকে উঠলো, ওই যে ক্ষুধার শব্দটা, খাবার রেখে গেছে পেটে, কিন্তু আসলে খুব ক্ষুধা। সে উঠে গেল, ওই হারিকেনটাই কিন্তু ওইখানে, কিন্তু ওই হারিকেনের কারণে একটু হলো চারপাশ বোঝা যায়। গ্রামে এক ধরনের থালা ব্যবহার করা হয়, যে থালাটা লোহার শিট দিয়ে তৈরি করা, ওটা সাদা প্রিন্ট করা থাকে। আপনি প্রায় সময় দেখবেন যে 2-1 জায়গা থেকে রং উঠে গেলে, বা ওই যে এনামেলের যে মেলামিন কোট বা যেটাই থাকুক, যে কোটটা উঠে গেলে ওই জায়গায় পানি রাখলে জং ধরে যায়, ওই রকম একটা থালায় ওর জন্য খাবার রেখে গেছে। ঘোড়ার ডাল চিনেন? সে ঘোড়ার ডাল ভুনো করা, তারপরে হচ্ছে পুটি, আলু আর বেগুনের চচ্চড়ি, তারপরে রয়েছে ওই গ্রামের কিছু শাক পাওয়া যায়, সেই শাক। এটুকু যথেষ্ট অনেক, বিশেষ করে ওই পুটি, বেগুন, আলুর চচ্চড়ি। এই খাবারটা যখন ও দেখলো, ও সারাদিন তো খাওয়া না খাওয়া কয়েকদিন ধরেই,
ওই থালাটা সে তুলে নিল এবং লবণ ছাড়াই সে খেতে শুরু করলো। খেয়ে ফেলেছে প্রায় অর্ধেক, খেয়েই যাচ্ছে সে, কারণ পেটে ক্ষুধা, খাবার খেয়ে দিতে হবে। হঠাৎ করে এক অদ্ভুত বিশ্রী ঘটনা ঘটে। ওর যখন পাতের দিকে নজর যায়, খাবার খেয়ে ফেলেছে অর্ধেক, ওর পাতে যখন নজর যায় তখন হচ্ছে যে ওর পাতের উপরে একটা অংশ রাখা, যে অংশটা একটা মানুষের কপাল, কারণ এখানে চুলটা লাগানো আছে। মনে করুন যে আপনি ওর কপাল বরাবর, মানে চোখ এবং কপালের মধ্যবর্তী যে নাকের জয়েন্টের জায়গায় যদি আপনি কোপ মেরে আলাদা করে দেন, ওই ওই অংশটুকু কপালের, প্লেটের উপরে চুলগুলো তখনও রয়ে গেছে। কপালের যে অংশগুলোতে চুল থাকে মানুষের, ওই অংশগুলো ভ্রু সহ বাক করে সেটা ফেলে দেয়। এবং ফেলে দেওয়ার সময় এই যে দোকান, এই দোকানের উপরে থাম করে ঝোড়ো বাতাস এসে আঘাত হানে। ঝোড়ো বাতাসের সাথে প্রচণ্ড বৃষ্টি আঘাত হানে, মানে একটা ঝড় হুট করেই শুরু হয়েছে বৃষ্টি সহ অদ্ভুতভাবে। ওর হাতের যে থালাটা সে তো ফেলে দিয়েছিল, হারিকেন তো প্রায় নিবু নিবু অবস্থায়, সে দৌড়ে গিয়ে হারিকেনটা ধরলো এবং হারিকেনটাকে সে ওই দোকানের ওই যে সাইডে সে ঘুমাতো ওই পাশে নিয়ে রাখলো। কিন্তু ওই যে বেড়া ভেঙে ফেলেছে কিছুটা, ওদিক দিয়েও মানে এমনভাবে বাতাস ঢুকছে যেন বাইরে ব্লিজার্ড হচ্ছে, মানে ভয়ঙ্কর গতিতে ঝড় হচ্ছে। মানে বাতাস যেদিক দিয়ে ঢুকুক না কেন, বাতাসের গতিবেগ অত্যন্ত বেশি এবং প্রচুর ঠান্ডা। কেন জানি জুম্মনে মনে হলো এটা বাতাস না, এটা বৃষ্টি ঠিক আছে, কিন্তু মনে হয় যে বাইরে কে জানি টানা ঝাপটায়। ওর অন্তর চিৎকার করে বলছিল যে বাইরে কে জানি টানা ঝাপটায়, বাইরে কে জানি টানা ঝাপটায়। ওর সাথে সাথে চোখ বন্ধ করলো। ও চোখটা বন্ধ করার পর ও দেখার চেষ্টা করলো, কারণ ও দেখার সেই অ্যাবিলিটি আছে। বাইরে কে জানি টানা ঝাপটায় একেবারে উঁচুতে, ঠিক নদীর ওই পাশ থেকে টানা ঝাপটাচ্ছে সে, এবং ওই টানা ঝাপটানির সময় বৃষ্টি হচ্ছে না, ওই একই সময় ওই বাতাস ওই দোকানের উপরে এসে পড়ছে তার। ঠিক যেই মুহূর্তে সে তাকে দেখতে পেল, সেই ডানা ঝাপটানো, সেই ডানা ঝাপটা কত বড় তার কোনো ব্যাখ্যা নাই। ওই ডানা ঝাপটানির পর যখনই সে টের পেল, একদম বাতাস টের পেয়ে গেল, বাতাসটা নেই, কিন্তু বৃষ্টি রয়েছে। বৃষ্টিটা ফেরত এসছে, কিন্তু ঝিরঝির বৃষ্টি, কিন্তু ওই যে বাতাসের গতি, ওই বাতাসের গতিতে বৃষ্টিটা তখন বুলেটের মতো আঘাত আনছিল ঝাপটাগুলোর উপরে। এই কি ঘটনা ঘটছে বুঝল সে। হারিকেনটা স্টেবল হলো, হারিকেনটা স্টেবল হওয়ার পরে সে হারিকেনটা ধরে নিয়ে খাবারের প্লেটটা দেখার জন্য চেষ্টা করলো। না, তরকারি সব ঠিক, তরকারি তো সব ঠিক, অন্যান্য সমস্ত কিছু ঠিক, তাহলে সমস্যা কি? কে ওর সাথে সমস্যা করে? উত্তরের নজর, উত্তরের নজর। আম্মা না বলল যে উত্তরের নজর কি জিনিস? এটা কি ওই পেতনিটা নাকি? ওই যে জেলে যে জ্বালাইছে অনেক? না, এরকম তো না। ওইখানে ঠায় দাঁড়িয়ে অনেক কিছু সে চিন্তা ভাবনা করলো, কিন্তু ওই অনেক কিছু চিন্তা করার মাঝখানে হঠাৎ করে সে আবার স্পর্শ পেল কাঁধে হাত রাখার, এবং কাঁধে হাত রাখার পরে সে স্পর্শে সে যখন পিছনে ঘুরে তাকালো, সে দেখতে পেল যে তিলোত্তমা দাঁড়ানো, বৃষ্টিতে ভিজে গেছে, কিন্তু হারিকেনে আলোটা পড়তেই সে চাইলো নিজেকে লুকিয়ে রাখতে। জুম্মনও কিভাবে জানে নিজের হাতটাকে এমনভাবে সরিয়ে নিল যাতে তার শরীরের ছায়াটা, মানে আলোর বিপরীতে যেহেতু ওর শরীর, যাতে ওই ছায়াটা তিলোত্তমার উপরে পড়ে, তিলোত্তমার যাতে আলো সরাসরি না পড়ে। নিজের অবচেতনে সেই কাজ করলো। তিলোত্তমার মুখে একটা হাসি, ওই চোখটা কিন্তু কালো, বারবার চোখ, ওই নজর ওই চোখের দিকেই যায়, চোখটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এবার সে যখন হাসিটা দিল, তখন হাসি থেকে একটা দুর্গন্ধ এলো, একটা দুর্গন্ধ। এই গন্ধ সে চেনে, এই গন্ধ সে কোন জায়গা থেকে আসে সেটাও সে জানে। সে ঘুরে যায়, ঘুরে যেয়ে হারিকেনের আলোটা একদম নিভু নিভু করে দেয়, এতটুকু রাখলো যে হারিকেনটা যে জায়গায় রয়েছে তার চারপাশটা একটু যাতে আলোকিত হয়। এরপরে যেহেতু সে ওই জায়গায় ছিল যেদিক দিয়ে সে ওই 5 ফিট বাই 5 ফিট ওই উঁচু বিছানার মতো যে দোকানের যে অংশটা, তার একদম বাম দিকে মধ্যবর্তী স্থানে রেখে দেয়, যাতে আলো ওই দোকানের ওই অংশটুকুর ভেতরেই থাকে। সে
তিলোত্তমাকে পাশ কাটিয়ে নিজে সেই জায়গায় যে বসলো যে জায়গাটায় সে সবসময় ঘুমায়। তিলোত্তমা ওইখানে দাঁড়ানো, ওর হাতের যে চুরির শব্দ, ওর শরীর থেকে এক এক সময় এক এক রকমের ঘ্রাণ আসা, আবার দুর্গন্ধ আসা, এই সব কিছু তাকে কেমন যেন অস্থির করে তুলছিল। তখন নিজে থেকে বলল, এখানে কেন আসিস বারবার তুই? তোকে না মুক্ত করে দিলাম, তুই না চলে গেলি, তুই বারবার আসিস কেন আমার কাছে? তিলোত্তমা উত্তর দেয়, আপনাকে ভালো লাগে এই জন্য, আপনি আমার উপকার করলেন, আমি আপনাকে ছেড়ে কিভাবে যাই? আপনি এখানে একা থাকেন, আপনার কেউ নেই, দেখার জন্য তো কেউ নেই, এই যে গায়ে যে জ্বর, মাথায় পট্টি দেওয়ার মতো তো কেউ নেই। সাথে সাথে যমুনা তুদ্র, তোকে কেউ বলেছে যে আমার মাথায় পট্টি দিতে? তোর তো এখানে থাকারই কথা না, তুই যা এখান থেকে, তুই আমার চোখের সামনে থেকে যা। তখন হাসলো তিলোত্তমা, ওই হাসিটা কেমন জানি জুম্মনকে হারিয়ে দেয়। মানে জুম্মন অর্ডার দিল কিন্তু সে ডিক্লাইন করলো কিন্তু হাসি দিয়ে, মানে এটা কেমন জানি এক ধরনের অনুভূতি। তিলোত্তমা হাসি দিয়ে এসে বলল, আমি যদি চলে যাই সমস্ত কিছু সমাধান কি হয়ে যাবে বলেন? আমি তো বারবার আসবো, তার চেয়ে বরং আমরা একটু কথা বলি, কখনো তো সুযোগ পাই না আমরা কথা বলার। সে একটা ব্যাপার খেয়াল করলো, জুম্মন একটু পরপর সে তাকায় পেছনের দিকে। মানে এই যে কিছু সময় ধরে কথা হলো না, এই কিছু সময়ের ভিতরে বেশ কয়েকবার সে পেছনে তাকিয়েছে। সে মনে হয় কোনো কিছুর ব্যাপারে আতঙ্কিত, বা কারো কেউ হয়তো আসবে, সে বারবার এই জন্য তাকাচ্ছে যাতে সে সাবধানে কথা বলে বা সে যাতে চুপ থাকতে পারে। যমুন এটা নোটিস করেছিল এবং নোটিস করেছিল দেখে সে জিজ্ঞেস করলো, তুই বারবার পিছিয়ে তাকাস কেন রে? তিলোত্তমার উত্তরটা কেমন জানি অদ্ভুত। সে উত্তর দিল, আমার ভয় লাগে, আমার কেমন জানি শিহরণ লাগে আর ভয় লাগে, আর আমার খুব ঠান্ডাও লাগে। আমার মনে হয় কে জানি আমার পেছনে যে আমাকে টান দিবে এখন, এই জন্য আমি আপনার কাছে বারবার আসি। এখনো তো মনে হয় যে কে জানি আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, ও এখনই আমাকে টান দিয়ে নিয়ে যাবে অন্ধকারের ভেতরে। এই জন্য আমার কাঁপুনি ধরে, শীতও লাগে, আর এই জন্য বারবার আমি আপনার কাছে আসি। আর আপনারও তো শরীর খারাপ। জুমার সাথে সাথে জিজ্ঞেস করলো, কে তোর পেছনে? কে? দৌলত খান। তিলোত্তমা উত্তর দিল, না, আপনি তো দৌলত খানকে শেষই করে দিয়েছেন। আমি জানি না, কেমন জানি ভয় লাগে, পেছনে কে জানি কখন জানি এসে আমাকে ধরে ফেলে পেছনের দিক থেকে। এই কথাটা শোনার সময় জুম্মনের না শির দ্বারা বেয়ে এক শিহরণ বয়ে যায়, ঠিক একই রকম অনুভূতি, যেন কেউ হয়তো ওর পেছনে থাবা দেওয়ার চেষ্টা করবে যে কোনো সময়, কিন্তু ভ্রুক্ষেপ করেনি। থাবা দিলে দে, মনের ভাবটা ছিল এরকম। তিলোত্তমা বসলো, ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেইখানেই বসলো। সে বসেছে দুই পায়ের পাতার উপরে ভর দিয়ে। ওই দুই পায়ের পাতার উপরে ভর দিয়ে নিজের কাপড়টাকে গুছিয়ে যখন সামনের দিকে দুই হাত দিয়ে যেহেতু হাঁটু জড়িয়ে রেখে তাকে বসতে হবে, ওইভাবে বসার পরে কেন জানি জুম্মনের না ওর প্রতি খুব মায়া জাগতে লাগলো মারাত্মকভাবে। তিলোত্তমা ওকে বলল, আপনার কি একা খারাপ লাগে না? আপনি যে আমাকে বারবার চলে যেতে পারেন, একা খারাপ লাগে না আপনার? জুম্মন তখন কথার উত্তর দেয় না। জুম্মনকে সে এটাও জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি এই লাইনে আসছেন কেন? আপনি কেন এত এত মানুষকে কেটে কুটে সাফ করছেন? কেন কেন করলেন এরকম? সাথে সাথে জুম্মন একটা গালি দিয়ে বলে, চুপ কর, চুপ কর বেশ্যা, চুপ কর, একদম ছিঁড়া, ঠিক যেইভাবে দৌলতরে মারছি ওইভাবে ধরে মেরে ফেলবো, চুপ কর। তিলোত্তমা ওইখান থেকে একটা হাসি দিয়ে বলল, সব ব্যাটাই দেখি এরকমই উত্তর দেয়, মানে আমি তো না পাক, আমার কোনো কথাই শোভন না, আমি বুঝি, এই জন্য আপনারও খারাপ লাগে, কিন্তু ওই আপনার কাছে আসার সুবিধাতে মানে এই জন্যই আর কি জিজ্ঞেস করি, কেন করতেন এরকম? সাথে সাথে জুম্মন জিজ্ঞেস করলো, তুই যে বেশ্যাগিরি করে করে বেড়াছিস, কোনোদিন কেউ জিজ্ঞেস করছে যে তুই বেশ্যাগিরি করিস কেন? তোমার সাথে সাথে তো দিল, হ্যাঁ, কত মাইসে জিজ্ঞেসে আমাকে, সবাইকেই তো বলছি।
কিন্তু কেউকে আধা সত্য কথা কইছি, কাউকে মিথ্যা কথা কইছি, কাউকে পুরা সত্য কথাও কইছি। কিন্তু আমি তো বেশ্যা না, ও তো বেশ্যাই। আমার দুঃখ গাথায় কারো কি কোনো কিছু যায় আসে? যায় আসে না। আমার তো জন্মই হয়েছে বেশ্যা হইয়া। মা ছিল বেশ্যা। সে যেখানে ছিল, যারা যারা ওই সময় আমাকে দুনিয়াতে নিয়ে আসছে তারাও তো বেশ্যাই ছিল। বড় হয়েছে বেশ্যার ঘরে। যে সময় ছোট থাকতাম, 6 বছর 7 বছর বয়স, তখনও যখন হাঁটাচলা করতাম, মানুষ গায়ে হাত দিত, এই জায়গায় হাত দিত, ওই জায়গায় হাত দিত, যেন সম্পদ। মানে বেশ্যার ঘরে জন্ম হয়েছি না, তা আমি তো বেশ্যাই। আমার বয়স যতই হোক না কেন, তাও আমি বেশ্যা। তখন পর্যন্ত কিছু বুঝতাম না, খালি আম্মারা এসব বলতাম, ওই বুড়া বেটা আমার গায়ে এই জায়গায় হাত দিছে, ওই জোয়ান বেটা আমার গায়ে এই জায়গায় হাত দিছে। মা কোনোদিন কিছু কইতো না। আর কইব কি, আমিও দেখতাম সে ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুকতো, বহুত মানুষ আইতো, এরা যাওয়ার সময় আবার আমার বিভিন্ন জায়গায় হাত লাগাই দিয়া যেত। বিভিন্ন রকমের মানুষ, কালা মানুষ, দলা মানুষ, লম্বা মোটা গন্ধওয়ালা, আবার একদম সুগ্রাণওয়ালা মানুষও। কিন্তু একদিন কি হলো জানান? কি জানি হলো, মা আমার ডাক দিল, এক বেটা আমার সামনে বসা, সে আমার এমন ভাবে পাজায় ধরলো যে আমি কি করবো বুঝতে পারতেছি না। আমি আমার মারে এত চিল্লা ডাক দিলাম, আমার মা আমার ডাক শুনে না। অথচ বেড়ার ঘর, বহু কষ্ট পেয়েছি, বহু। সে নিজেও তো কিছু করতে পারে না, কিন্তু বহু কষ্ট দিছে। খালি কাঁদছি কাঁদছি, কিন্তু কেউ আসা ধরে নাই। আম্মারে যখন কইলাম, আম্মা এরকম করছে, আম্মায় কইছে কিছু হবো না, ঠিক হয়ে যাবি। ঠিক হয়ে গেলাম কই, পুরা 17-18টা দিন বহু কষ্ট করছি। বহু কষ্ট করার পরে আবার আমার মা আরেকজনের লগে আমার উঠাই দিল। ও তো বয়সই হয় নাই, কার একটু লম্বা চড়ে হয়েছে, বয়স তো হয় নাই। কারে বলবো বলেন? কষ্ট হয়েছে অনেক, অনেক কষ্ট দিছে, এত যন্ত্রণা, কিচ্ছু করতে পারি না, খাইতেও পারি না, আমি কিচ্ছু করতে পারি না। একটু শরীরটা ঠিক হলেই আমার মা তুলে দিত, নিজে বসে বসে খাইতো, কারণ নিজের সমস্ত কিছু করা শেষ। পয়দা হয়েছি না বেশ্যার পেট থেকে, তো নামছি তো বেশ্যা হইয়া। যদি পোলা হইতাম, বেশ্যাগিরি তা করতাম না। মায়া হয়েছি তো, অন্য কোন কাম করবো কন? 14 বছর বয়স পর্যন্ত পুরাপুরি আমার মহিলা বানাই দিছে সবাই। আর আমি বা কি করবো বলেন? লেস ফিতা দিয়া চুলের বেনি বাইন্দা বসে থাকতাম। খরিদ্দার আইতো, মায় ভাড়া দিত। মাঝে মাঝে মনটা সে তো মার গলার আর টিপ্পা ধরি, মাঝে মাঝে মনটা সে তো মার শরীরে আগুন লাগাই দিই, পুইরা মুইরা যাক। এরকম মা হয়? আমি যখন আশপাশে তাকায় দেখতাম অন্যান্য মারা তাদের ছেলে মেয়েকে কত আদর করে, কিন্তু আমার মা এরকম কে? আমাকে বাপ নাই দেখা, বাপের পরিচয় নাই। এটা তো সত্যি কথা, আমার বাপ কে? কে আমার বাপ? আমি বেশ্যার পড়লাম, বেশ্যার পয়দা। এই জন্যই আমি জন্ম থেকেই বেশ্যা। কিন্তু একদিন ওই স্বাদের ঘটনা ঘটছে, আমার মারে একজন মায়েরা ফেলছে। আমি তাকায় তাকায় দেখছি, আমার মা কইছে চিল্লা চিল্লা, মা আমারে বাসা। আমি কিছুই কই না, আমি বসে বসে আমার হাতের নখ কাটতেছিলাম, দাও দিয়ে কোপাইছে অনেক, কিন্তু আমার ভয় লাগে নাই। কেন জানি আমি রক্ত দেখি নাই, অন্য কোনো কিছু দেখিও নাই, শুধু দেখছি উনি দাপাইতেছিল, তারপরে উনি কি জানি হয়ে গেছে, উনি পড়ে গেছে। পরে উনার লাশ ওখানে পড়েই আছে, পড়েই আছে, পড়েই আছে। মানুষজন এসে পরে অনেক পরে যায়, সেই বেলা শেষের দিকে যায়, কি কি করলাম জানি না, যেটাকে এখন বুঝি কবর দেওয়া। তখন ওই বয়স হয় না যে কবর কি জিনিস বুঝবো। পরে এক আপা আমারে লয়ে গেল, সেও তো কম না, কিন্তু সে একটু দয়া দেখাইলো। সে কইল যে তোর হিসাব মতো কাম কাজ কর। তো ওই যে কাম কাজ করি, আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, কালকে অমুকের ওই জায়গায়, কালকে তমুকের জায়গায়, এগুলোই তো করি।
কত রকমের মানুষ যে দেখি, হুজুরও দেখি, শিক্ষকও দেখি, চোরাচালানিও দেখি, আবার মানুষ খুন করে এরকম খুনিও দেখি। কত মানুষের কাছে যে গেছি, কত মানুষই কি যে করছে, কোনো কোনো সময় না মুখ বুঝা থাকতাম, একদম মুখ বুঝা থাকতাম। পরে চিন্তা করছি না, ছাড়ে দেবো, সব ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, বিয়ে করব, একেবারে এখান থেকে দূরে চলে যাব, দূরে একখানে চলে যাব, সেখানে যে বিয়ে করে শান্তিতে থাকবো। কিন্তু আমি একটা মেয়ে, আমাকে কে বিয়ে করবে? তারপরে এই লোকদের সাথে দেখা হইলো, এই লোকগুণ আমাকে এখানে নিয়ে আসলো, তারপর না আমার আপনার সাথে দেখা হইলো। জীবনে অনেক মানুষ দেখছি, বলছি না আপনার সাথে ভয়ঙ্কর মানুষ দেখছি, কিন্তু তাগর দিলের ভিতরে না সব কালা কালা। আপনার দিলের ভিতরে এক টুকরা লাল আছে, সব কালার ভিতরে এক টুকরা লাল আছে, ওই লালটা আমি দেখতে পাই। এই জন্য আমি মাঝে মাঝে আসতাম আপনার কাছে। তারপরে তো আপনি দৌলত খানারে শেষ করে দিয়ে প্রমাণ করে দিলেন আপনার ভিতরে জিগরা আছে। তো আমি আর কি করব বলেন? পয়দা হওয়ার পর দেখে কাউরে পাই নাই আপন হিসেবে। কেউ ছিল না যে হাত ধরে নিয়ে আগায় নিয়ে যাবে কোথাও, কেউ ছিল না যে বিয়া শাদী দিবে, কেউ ছিল না যে ঘর সংসার করবে আমার সাথে, কেউ ছিল না যে সন্তানের বাপ হবে আমার সাথে। এখন তার ওই রাস্তা নাই। আমি তো পাপিষ্ট, এই জন্য তো চোখটা গুলা পড়ে যাচ্ছে এখন আমার। কিন্তু তারপর আমি আপনার কাছে আসি, কারণ আমার আপনারা ভালো লাগে। আপনি আমার অনেক উপকার করছেন, আপনি আমার চেনেন না, জানেন না, তবুও আপনি আমার মুক্ত করছেন ওই দৌলত খানের হাত থেকে। মুক্ত করছেন না আপনি? যমুনা একদম চুপ। এই ধরনের কথা প্রত্যেকটা মানুষের ভেতরে, যার ভেতরে একটু হলেও মনুষ্যত্ব বোধ আছে, তার ভেতরে দাঁড়িয়ে দেয়। যমুনা কিচ্ছুই নাড়ায় নাই। সে পাল্টা বলল, বেশ্যারও তো দুঃখ আছে বহুত, সব বেশ্যারই তো দুঃখ আছে। আমি ছিলাম না, আমি দেখছি না। বাইরে নাই কে, দূরে যায় নাই কে? দিল তোমার সাথে সাথে বললো, ওই যে দূরে গেলে, দূরে আসছি না, তারপরে দু উপায় পাই নাই। সে আবার একই কাজ করতে হইলো, ক্ষুধা তো লাগছে, কে খাওয়ান দিব? এদের জোয়ান মায়া যদি কারো কাছে যায় একটা রুটিও চাই, তাকায় তো আমার দিকে, ভিক্ষা কি করতে পারবো? এই জন্যই তো করলাম। তারপরে সব শেষ হয়ে গেল। যমুনা একটা হাসি দিল, সব শেষ হয়ে গেছে। তোগো আর কি শেষ হয়ে রে? মরে গেছ, মরে যায় অনেক উপকার হয়েছে তোর, এমন কোনো ব্যথা বেদনা নাই, কোনো কিছু নাই। পয়সা গেলে মরা যা, পয়সা করার ব্যথা ট্যাথা পাইলে অন্য জায়গায় দুঃখ দেখা গে যা। ভূতের আর কষ্ট কি এর? সাথে সাথে তিলোত্তমা বলল, আপনার কষ্ট নাই? আপনার মা আজ আপনার পেছনে, আপনার কষ্ট লাগে না? আপনারও তো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্মৃতি আছে, দেখি তো আমি। ওই যে আপনার মা গাছে ঝুলে, ঠিক ওই সময় জুম্মন সাথে সাথে উত্তর দিল গালি দিয়ে, চুপ কর, একদম চুপ কর, একটা শব্দ করবি না। কি জানোস তুই কষ্টের? কি জানোস? নিজের দুঃখ তো কয়ে গেছ, কোনোদিন না খেয়েছিলি? নিজের দুঃখ তো কয়ে গেছ যে তোর মায়ের কষ্ট দিচ্ছে, কোনোদিন না খেয়েছিলি? প্যাডের ক্ষুদার লেগে কি ওর পকেটের ভেতরে হাত দিয়া পরে মায়ের খাইছত? খাইছত কোনোদিন মায়ের? মায়া হইয়া তো বেশাই হবে। আর আমি তো এতিম হইয়া রাস্তাঘাটে কুত্তার মতো মায়ের খেয়েছি। তুই তো মাইয়া দেখে আমি সে তাও কদর করছে, আমি তো পোলা, আমার কেউ কদর করবো রে? কেউ তো কদর করে নাই, কোনোদিন করবো না। কারণ পোলা করে কেউ ভাল লাগে না। পোলারা খালি পারলে খালি কামাই করে দেখ আর খাক। মাইয়া কদর সবসময় থাকে, জোয়ান হোক, বুড়ি হোক, সেরি হোক, যেই হোক। তোর তো তাও কদর ছিল, তোর তো তাও খরিদ্দার ছিল। আমি মায়ের খেয়েছি যেখানে সেখানে, খাওন দেয় নাই কেউ। আমার বাপের মাসে আর আমার মারে দেখছি আমি ঝুলা থাকতে, এরপরের থেকে আমার মা আমার ঘাড়ের পিছনে পড়ে আসে।
খালি আমার খালি বদদোয়া দিব আর কিছু করবো না, কোনদিন একটা ভালো কথাও কয় নাই। ধান ক্ষেতের পাশে আইলের উপরে জ্বরে কাঁপতেছি, শীতের রাত, কেউ আমার এসে ধরে নাই। আমার মাও ছিল না ওইখানে, কেউ ছিল না। তোর এমন হইছে রে, তোর হইছে এমন? আসিলি কোনোদিন? সকাল হওয়ার আগে মনে হলো যে দমটা যাবো গা, না নিতে পারি নিঃশ্বাস, না নিতে পারি কোনো কিছু, নাক বন্ধ হয়ে গেছে, গলা বন্ধ হয়ে গেছে, মরে যাবো গা মনে হইতেছে শেষ আমি। ওই একটু রোদ্দুর উঠলো, আস্তে আস্তে হুশ আইলো, কোন রকম উইটা ওই কাঁচা ধান আছে না, ওই কাঁচা ধান মুখে নিয়ে সবাই কি দেয়, কে খাওন দেবো রে আমারে? কে আছে? কেউ নাই। চুরি চামারি করতে 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 একসময় সাহস বজায় গেছে, অনেক সাহস গজাই গেছে, মানুষের লুট করা শুরু করছি। ওই লুট করতে যা হতো দেখছি মানুষে কি করে, সরা ধরলেই মানুষের ডরায় ডগমগ করে। আর এই মানুষটা যদি আমার কাছে সরাটা না থাকে, উল্টা আমার জুতো দিয়ে পিঠে একেবারে শেষ করে দেবো, পারে না তো কোপায় শেষ করে দেয়। মানুষ না আমি, বলা মানুষ, মারা তো খুব সহজ। ওদের মারছে তোরে কেউ? রাস্তাঘাটে যেই তাকাইবো এই তো সোহাগ করার লেগেই তাকাইবো তোর দিকে, আর আমার লগে কি আমার সোহাগ করবো? কেউ কেউ আমার আদর করে দুইটা নলা খাওয়াই দিব? কেউ না। তোরে আর তোগো মতো যারা কষ্টের বয়ান করে বেড়ে না সব কাটে, তো করে খাওয়ানোর লেগে না উতলায় পড়ার মতো দরদের মতন লোক দুনিয়াতে অভাব নাই। আর আমরা কুত্তার মতো ময়রা পুচ্ছা গেল কেউ কোনো কিছু যায় আসে না, কারণ তুমি মাইয়ার আমি পোলা, তাও আমি এতিম। এতিমের দাম আছে দুনিয়াতে। আল্লাহর কোরআন শরীফের মধ্যে লেখা আছে যাতে আমার দিকে সবাই যত নজর দেয়, কেউ নজর দিছে রে? মাইস আমার দিকে নজর দেয় নাই। নজর দিছিল তো একবার, জঙ্গলের ভিতরে প্যান্ট নামাই দিছিল আমার, দুষ্কর্ম করতে চাইছে আমার লগে। এরপরে তেমন ঘিন জন্মায় গেছে মানুষের উপরে, আর ভাল লাগে না, আর কেউ নেই। ওরা আমি আজ পর্যন্ত খুঁজে পাই নাই। ওরা যদি আমি খুঁজে পাই, আমি এখন ওরা যে কয় টুকরা করবো আমি নিজেও যাই না, হয়তো মেরে গেছে, বয়স তো হইছে। মানুষের প্রতি অনেক ঘৃণা রে আবার, কেমনে কেমনে জানি যে পৌঁছায় গেলাম না দৌলত দেয়া। ওইখানে যাওয়ার পরে না কেমন জানি একটু মায়া মহব্বত পেলাম মানুষের কাছ থেকে, যে মায়া মহব্বত কেউ দেখা নাই। ওই তুই যা করে বেশি গালি দিলি না, হেরাই আমার দুইটা নলা খাওয়াই দিছে। তুই যে মারা গেলে সৎ, এরকম মারাই আমার দুইটা নলা খাওয়াই দিছে। এই মা গো মাইয়ারাও আমার বাইকে ডাকতো, কোনোদিন চোখ দিয়ে তাকায়ও নেই ওর দিকে। ওইখানেই মানুষ হয়েছি, ওইখানেই খাইছি। ওখানে যদি গায়ে জ্বর হইতো, কেউ না কেউ এসে কপালের মধ্যে এক ফোঁটা পানি দেওয়া হইলো, মুছাই দিয়ে যেত, খাও না খাওয়া হইত। সিনেটা এমন কেউ ছিল না, ওই জায়গায় মানুষ হয়েছি। কিন্তু ঘৃণা ছিল বহুত, ঘৃণা ছিল বহুত। আর আমার আসল দুশ্মন আমার বাপের যে মারছে, তারে আমি না মেরে তো শান্তি পাবো না কোনোদিন। আমার জীবনের লক্ষ্য কি রে? আমার জীবনে কোনো লক্ষ্য নাই। আমার বাপের যে মারছে এরা মারতে হবে, আমার মূল নায়কের আমার মারতে হবে। আমার ঘটনার নায়ক আমি নিজে, আমার জীবনের নায়ক আমি নিজে, আমার জীবনের ভিলেনও আমি নিজে। আমার মারা লাগবে রে, কইজা বাইর করছি আমি, বলা কইজা বাইর করছি, কইজা বাইর করা সব শেষ করে দিছি। পোলা থেকে শুরু করে কিচ্ছু রাই নাই, শেষ করে দিছি। ওরও কাম করছি, আর ওর ঘরের মধ্যে সবটিটা মারছি ভাবে, যে কটার আমার মারাত্মক কেটা ছিল মারছি, লুকায় থাকি মারছি। মায়েরা লইয়া বয়ে আসিলাম বাঘের মতো, বাঘ যেমনি শিকার লইয়া বয়ে থাকে না, হেমনে মায়েরা লইয়া বয়ে আসিলাম, একটারও রাহি নেই। এতটি মানুষ মারা যায় নাকি? জন এক লগে এত দল থাকে, এতটি মানুষের মারা যায়? যায় না। আলাদা কইরা 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 শেষ পর্যন্ত মানে এবার বাচ্চারা মারছি আমি, মারছি। কিন্তু সারাটা জীবন খালি ভেঙ্গে বেড়েছি, ভেঙ্গে বেড়েছি। কোনো জায়গায় যা খারাইতে পারিনি, দিলাম এটা লেগা, কোনো জায়গায় যা খাইতে পারি নাই। খারামো কেমনে? কাম করছি যে উস্তাদের লেগা, উস্তাদও গেল, আমারও জীবনটা যায় 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 যায়। কেমনে কেমনে জানি সারাটা জীবন ধরা গাই দেয়, খায়া গেলাম ধরা।
মনটাই কইতেছিল যে ধরা দিয়া যায়, বাইরে আর কিচ্ছু নাই। পাথরের ওজন অনেক বাইরে গেছে, এই পাথর পানির উপরে বলে ডুবে যাব। তো এই পাথর পানির উপর বলে যদি ডুবে যায়, ওই পাথরের ভাসানোর উপায় আছে? আছে তো। যদি পাথরটা খোকলা হয়ে যায় ভিতরের জেলার মধ্যে এরকমই ভিতরের খোকলা হয়ে যেতেছিলাম। জেলের দিনগুলা এক একটা এত বড় বড়, তাও এই জেলের দিনগুলা পার করছি। বাইরে এসে দেখি কেউ নাই, ভেতরে যত দোস্ত বন্ধু ছিল সব ভিতরেই, কেউ নেই বাইরে। কিন্তু আমার মা আমার শান্তি দেয় না, ও গজবি আমার শান্তি দেয় না। ওই গজবিরে কে কইছিল যা ফাঁসে ঝুলতে, ফাঁস খাইতে কে কইছিল ওই গজবিরে? গজবি আমার থেকে গেল কে? গজবি আমার থেকে যাইয়া আবার আমার এখন পর্যন্ত জ্বালাইতেছে। কি জানোস তুই কষ্টের? কি জানোস তুই বেশ্যা? কষ্টের কি জানোস তুই? আমার এখন জ্বালায়। আরে আমার শরীর খারাপ হওয়ার পর আমার লাড়ি দিয়ে বাইরে, তারপর আমার জ্বালায়। কোন জায়গায় যাই নাই, ডাইতের দলে ভর্তি হয়েছি, সবখানে ভর্তি হয়েছি। এই নে ঢুকে ঢুকে আমি হ্যাঁ করেই মারতাম পাবে। আমার মানুষ মারা ছাড়া কিচ্ছু ভালো লাগতো না। মানুষ মারা আমার লাগে এমন সস্তা জিনিস। এই মানুষ এখন আমি এই 2 হাত দিয়ে ভারী কোনো কাজ করতে পারি না। এতগুলা বছর জেলে থেকে আমি খোকলা হয়ে গেছি, খোকলা হয়ে গেছি আমি ভিতরে। হ, তুই বেশ্যা পয়দা হয়ে ভালো হয়েছে। তাও তোর কদর ছিল, তুই বেশ্যা, তাও তুই 2 পয়সা পাইছত। আমি এতিম, আমার কোনো কদর নাই। আমি রাস্তার কুত্তা, যেটা পইচ্ছা মরার নিয়ত লই পুরা আছে রাস্তাত। জুম্মন তখন কাঁদছিল। ওর এই কান্নার মাঝখানে তিলোত্তমা একটা শব্দ করেনি। কমপ্লিট সাইলেন্স, শুধু কান্নার একটা শব্দ। সাইলেন্স অনেক কথা বলে, এই নীরবতা নিজে নিজে অনেক কথা বলে, যা শুধুমাত্র অনুধাবন করা সম্ভব, তা শোনা সম্ভব না। জুম্মন কি বলতে চাইছে তা তিলোত্তমাও শুনছে, আর তিলোত্তমা কি বলতে চাইছে তা জুম্মনও শুনছে, কিন্তু কেউ একটা শব্দ কয়নি। এ এক এমন মুহূর্ত, যেই মুহূর্তে যে 2টা মানুষ কথা বলছে তা না, একজন মানুষ আর একজন মানুষ না, আবার সে জিনও না। সে কি জিনিস তা এখনো অস্পষ্ট। তাদের ভেতরে সম্পর্ক, তা কি কল্পনা করা যায়? মা যদি লাঠি দিয়ে সবসময় পেটাতে থাকে আর বারবার মনে করিয়ে দেয় যে তাকে জন্ম দিয়ে সে সবচেয়ে বড় ভুল করেছে, তাহলে তিলোত্তমা কেন তার সাথে সবসময় থাকতে পারবে না? অন্তত তার কপালে জল পটি দেওয়ার জন্য। এই ভাবনাও তার ভেতরে কাজ করছে। সবচেয়ে বেশি ভাবনা কাজ করছে কোটা জানেন? জীবনে তো সে কখনো কোনো নারীকে স্পর্শই করেনি। ওর শরীর থেকে আসা সুঘ্রাণটা ওকে বারবার এইরকম অনুভূতি দিত যে একটা বার যদি কাউকে যদি জড়িয়ে ধরা যায়। জড়িয়ে তো সে কাউকে ধরেনি, ভেতরে কোনো অসৎ উদ্দেশ্য নেই, সে বিয়েও করতে পারেনি কোনোদিন। কে তাকে বিয়ে করবে? সে বয়স তার এখন আর নেই। আর বিয়ে করলেও যে তার সাথে সেই সম্পর্ক হবে সেইটাও তো সম্ভব না। কিন্তু এই নীরবতা সব কথা বলে যাচ্ছে, মুখের একটা শব্দ উচ্চারণ না করে। তিলোত্তমাই প্রথম কথাটা বলল, কিন্তু আমি তো আপনাকে এতিমের নজরে দেখি না, আমি তো আপনাকে সেই রাস্তার কুকুরের নজরে দেখি না, আমি তো আপনাকে সেই মানুষ হিসেবেই দেখি যে আমাকে বাঁচাইছে। আমি আপনাকে সেই মানুষ হিসেবেই দেখি যে নরনারায়ণের কথা শুনছে। আমি আপনাকে সেই মানুষ হিসেবেই দেখি যা আমার জন্য ছুটে যেতে দেখছি আপনাকে। আমি যেভাবে, আপনি বাইরে মানুষের সামনে কি আমি জানি না, কিন্তু আমি তো আপনাকে দেখেছি। আমাকে আপনার খারাপ লাগলেও আমার তো আপনাকে ভালো লাগে। দূর দূর করে তাড়াই দিবেন, ঠিক এই মুহূর্তে হঠাৎ করে সে কান্না করে উঠলো আজীব ভাবে। এমন এক কান্না, যে কান্নায়
জুম্মন নিজে হতচকিত হয়ে উঠেছে। সে কান্নায় সে যেন বসা থেকে উঠে দাঁড়িয়েছে এমনভাবে যেন তার পিঠে কেউ অত্যন্ত তাপ দিয়ে কোনো কিছু লাগিয়ে দিয়েছে, সেটার মানে সেটার যন্ত্রণায় সে দাঁড়িয়ে গেছে, কিন্তু নড়তেও পারছে না সে। তিলোত্তমার চিৎকার দেখে জুম্মন সাথে সাথে জিজ্ঞেস করলো, হ্যাঁ তোর কি হয়েছে? তিলোত্তমা কান্না করতে করতে বলে যে তার প্রচন্ড ভয় লাগছে, আর কে জানি তার পিঠের পেছনে থাবা দিয়েছে, সে তাকে নিয়ে যাবে অন্ধকারের দিকে। এ কথা বলতে বলতে সে তার দিকে এগিয়ে আসছে, কান্না করতে করতে, মারাত্মকভাবে কান্না করতে করতে। জুম্মন তাকে দেখতে পাচ্ছে, ওর আর জুম্মনের মধ্যে ডিস্টেন্স তখন এক হাতের। তিলোত্তমা ওকে বারবার বলছিল যে আমার খুব ভয় লাগে, আমাকে কে যে টান দিয়ে নিয়ে যাবে, এখন আপনি আমাকে একটু ধরেন না, ধরেন। জুম্মন তাকে ধরতে চায়, আগ বাড়িয়ে একটুখানি ধরা বাকি ছিল তাকে। ওই ধরাটাই সারা জীবনের জন্য ওর আফসোস। কিভাবে জানি তিলোত্তমা কেঁপে উঠলো, অদ্ভুত ভাবে কিভাবে জানি কেঁপে উঠলো, যেন সে তাকে কেউ হয়তো এখনই অনেক দূরে নিয়ে যাবে, অনেক দূরে। তিলোত্তমাকে সে ধরতে যায়, একেবারে একটা রিফ্লেক্স, মানুষের যেরকম রিফ্লেক্স সেরকম। তিলোত্তমাকে সে প্রায় ধরে ফেলেছিল। হঠাৎ পেছন দিক থেকে কে জানি এলো, একটা বড় ছুরি তার হাতে। সে তিলোত্তমার ঠিক পিঠের পেছন দিক দিয়ে ঢুকিয়ে দিল সেই ছুরি। ওই যে যেই জায়গাটা ট্যামা হয়েছিল তিলোত্তমার পেটে, ওই দিক দিয়ে বেরিয়ে এসছে একেবারে জুম্মনের পেট পর্যন্ত। ধরতে যেও সে ধরতে পারেনি তিলোত্তমাকে, আর তিলোত্তমার চেহারা আতঙ্কে বিস্ফারিত। ওর চোখের এক পাশ তো গলেই গেছে, প্রায় কালো হয়ে গেছে, কিন্তু ওর ওর যে আতঙ্ক ওর চেহারার ভেতরে, ওইটাই শেষ ওকে দেখা ওর। ওইটাই তিলোত্তমার শেষ স্মৃতি ওর কাছে, ওইটুকুই সে তিলোত্তমাকে দেখেছিল, সেই আতঙ্কিত চেহারা, যেন সে আবার মৃত্যুর মুখোমুখি হলো। তিলোত্তমা ওইখানে নেই, তিলোত্তমা ওইখানে নেই। এমন ভাবে তিলোত্তমা পড়ল নিচে, যেন একটা পর্দা দাঁড়িয়েছিল, সেই পর্দা মাটিতে পড়ল। একটা বজ্রপাতের শব্দ হলো নাটকীয় ভাবে, অবশ্য অনেকক্ষণ ধরেই বজ্রপাতের শব্দ হচ্ছে। একদম সিঁড়ি 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 বৃষ্টি, পিন পতন নীরবতা চারপাশে। নিচের দিকে সে এমন ভাবে তাকিয়ে আছে যেন তার কলেজাটা না ভেঙে খান খান হয়ে গেল। মানে তিলোত্তমা গেল কই? ও না এখানেই ছিল। আচমকা না ওর দোকানের যে অংশটা, সেই অংশটার ঝাপটাটাকে জানি তুলে ফেললো। তার হাতে সে রক্ত দেখতে পায়, এবং সে বড় রামদায়ের মতো ছুরি, অনেকটা হাসুয়ার মতো বড় হাসুয়া। সে ওইটা ওই বিস্কিটের যে বয়ামগুলো রয়েছে কাচের, ওই বয়ামগুলোর উপরে রাখলো, রক্ত সেই বয়ামগুলোর উপরে রেখেছে। ঝাপটাটাতে সে তুলে দিল, তুলে দিয়ে ঝাপটাটা ওই যে একটা কাঠের ফ্রেমের সাথে ঠেকিয়ে রাখা হতো, ওইভাবে সে ঠেকিয়ে দিল। ওর দিকে সে তাকিয়ে রয়েছে জুম্মন। জুম্মনের মা, জুম্মনের মা না, জুম্মনের না। সবসময় মনে হতো ওর মা এই সমস্ত কাজ করে, কিন্তু আজকে সে তার মা না। ওর পায়ের নিচের জমিন যেন সরে যাচ্ছে ওর চোখের সামনে। মইন্না, মইন্না যেটাকে সে ছুরি মারছিল দৌলত দিয়ায়, মইন্না ওর চোখের সামনে। আর ওর পেটের ভেতরে ছুরি ঢুকিয়ে দেওয়ার পরে যে রকম হাল হকিকত ছিল শরীরের, ওই রকম অবস্থা ওর। গাছের সাথে লাগোয়া সেই টুলগুলোর উপরে সে হেলান দিয়ে, কেমন আছত দোস্ত, অনেকদিন পর তোর লগে দেখা হয়ে গেল।